শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রনায়িকা রাতাশ্রী দত্তের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা, চলবে 24 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রেসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। এই দিন সেই দিন কোনদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। এই বয়সে আর দেখা দেখির কিছু নেই, এখন বিয়ে করা মানে পার্ট চেঞ্জ করা। আমি আপনাকে বিয়ে করলে কি পাবো, আপনি আমাকে বিয়ে করবেন কি কারণে, এসব হিসেব নিকেশ আর কি। এর মধ্যে প্রেম টেম কিছু নেই। কি বলছো এসব তুমি? ডায়না স্ট্রেইট কাট কথা বলে বলেই তো প্রবলেমগুলো হয়। রাত 9টায় প্রচার হবে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় একক নাটক লাল রঙা স্বপ্ন। মানে এখন নামই ঠিক হয়নি? তাহলে এক কাজ করি, নাম দিয়ে শুরু হোক। কিন্তু আমার রেস্টুরেন্টের নাম তো আমি এখনো। রাত 11টা 30 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite show, Music Jams. জীবনের মানে আজ বুঝে গেছি, এই বুকে কত আশা। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। মুক্তি পেয়েছে মিজানুর রহমান লাবু পরিচালিত রাতাশ্রী দত্ত অভিনীত চলচ্চিত্র দুঃখর। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা রাতাশ্রী দত্ত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? একসাথে দুজনকে জিজ্ঞেস। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, এবং আপনাকে পেয়ে আরো ভালো লাগছে যে আপনার প্রথম চলচ্চিত্র মুক্তি পেয়েছে বাংলাদেশ থেকে দুঃখর। 20 তারিখে রিলিজ। হ্যাঁ, 20 তারিখে রিলিজ পেয়েছে। কেমন লাগছে? এক্সাইটমেন্ট ছিল, টেনশন ছিল, সব মিলিয়ে এখন যখন রিলিজ করেছে একটা প্রশস্তির শান্তি পাচ্ছি। মানে খুব ভালো রিভিউ এখনো পর্যন্ত পেয়েছি। আমার কাছে সত্যি ভালো লাগছে যে বাংলা ভাষায় প্রথম ছবিটা আমার বাংলাদেশেই হলো এবং নায়িকার পদবিটা আমি বাংলাদেশ থেকেই পেলাম। এটার সত্যি আনন্দটা অন্য রকমের, অনুভূতি অন্য রকমের। আমাদেরও খুব ভালো লাগছে, কেননা শুরু কিন্তু একেবারে শেষ পর্যন্ত মনে থাকে যে কোথা থেকে শুরু হয়েছিল। আপনি যেখানেই কাজ করেন না কেন, বাংলাদেশের নামটা আপনার সবসময় হৃদয়ে থাকে। একদম একদম। চলচ্চিত্রের গল্পটা একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের যে গল্পটা সেটা বেসিক্যালি থ্রিলার সাসপেন্স গল্প, তবুও সাথে সাথে যেটা রয়েছে রোম্যান্টিক পার্ট রয়েছে। এটা একটা ছেলে যে ড্রাগ র্যাকেট একটা ওয়ার্ল্ডে কিং হতে চায়, তার একটা মানে ছোট থেকে বড় হওয়ার, তার স্বপ্নের প্রতি এগোনোর যে জার্নিটা, সেইটা নিয়ে হচ্ছে আমাদের গল্পটা।
আর এটা একদমই মৌলিক গল্প এবং নতুন প্রজন্মে বা নতুন যে ধরনের ছবিগুলো হয় সেইগুলোকে মাথায় রেখেই দর্শকদের পছন্দকে মাথায় রেখেই আমাদের গল্পটা এগিয়েছে। আমার যে ক্যারেক্টার মারিয়া সেটা কিন্তু একদম অন্য রকমের একটা ক্যারেক্টার। আমরা মানে যেভাবে নায়িকাদের পেয়ে আসি সেই রকম নয়। এখানে আমি ড্রাগ এডিক্টেড একটি মেয়ে যাকে ইন্টারোগেশন সেলে বারবার দেখা যাবে। কেন দেখা যাবে সেটা আমি বলবো না, সেটা সাসপেন্স। হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি সাসপেন্স। এবং তার মধ্যে অ্যাগ্রেশন আছে, তার মধ্যে অনেক নেগেটিভ পার্ট দেখানো হচ্ছে। এটাই নয় কি নায়িকা মানে তাকে পজিটিভ ওয়েতেই সবসময় দেখানো হবে। খুব এক্সপেরিমেন্টাল একটা কাজ হয়েছে। হ্যাঁ, তো আর আমি অভিনয়টাও বেশ চ্যালেঞ্জিং বোঝা যাচ্ছে। একদম তাই, এটার জন্য আমি ইন্টারেস্টেড বেশি ছিলাম যে যেহেতু আমি নবাগতা, হট করে কিন্তু এই ধরনের অপরচুনিটি আসে না যে প্রথম একটা নায়িকা যে এর আগে সেরকমভাবে কোনো কাজ করেনি তাকে এই ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার থ্রো করা। তো সেই জায়গায় আমি মিজানুর রহমান লাবু ভাইকে আমি অনেক ধন্যবাদ দেব যে উনি আমাকে এই জন্য যোগ্য মনে করেছিলেন। আর আমি চেষ্টা করেছিলাম ভাইয়া যেভাবে বলেন সেইভাবে কাজটাকে করার। তো আশা করি দর্শকদের ভালো লেগেছে, কারণ বেশ কিছু রিভিউ পেয়েছি। এবার আপনারাও দেখুন, বাকিটা আমাকে জানাবেন। এবং এই চলচ্চিত্রটা আপনার এবং আপনার সহশিল্পী যিনি দুজনেরই প্রথম ছবি, নট অনলি সহশিল্পী, আমাদের লাবু ভাইয়েরও প্রথম চলচ্চিত্র। এর আগে উনি প্রায় 150-200-র উপরে নাটক করেছেন, কিন্তু এটা ভাইয়ার প্রথম চলচ্চিত্র। যে প্রোডাকশন হাউস আমাদের সঞ্জীব ভাইয়ের প্রথম ওনারও চলচ্চিত্র, আমারও প্রথম, শিবলি নওমানেরও প্রথম ছবি। সবকিছু মিলে দেখা যাচ্ছে যে একেবারে প্রথমের ছড়াছড়ি। এবং এটা কিন্তু একটা মানে চ্যালেঞ্জিং জায়গাও ছিল যে সবাই নতুন। হ্যাঁ, এছাড়া আমরা সাপোর্ট পেয়েছি, সিনিয়রদের সাপোর্ট, অর্থাৎ বাপ্পারাজ স্যার রয়েছেন, আলিরাজ স্যার রয়েছেন, শিমুল ভাই রয়েছেন, এদের তারপরে অপু ভাই রয়েছেন, এদের সবার একটা সিনিয়রদের আশীর্বাদ আমরা পেয়েছি। কিন্তু মানে প্রথম যে জায়গাগুলোতে আমরা কিন্তু ভয়ের সাথে সাথে এক্সপেরিমেন্টাল কাজ করার সুযোগটা পেয়ে গিয়েছিলাম। কোথায় কোথায় শুটিং হয়েছিল? আমাদের শুটিংটা প্রায় 40% হয়েছে থাইল্যান্ড, ফুকেট, অস্ট্রেলিয়া, আর বাকি 60% হয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে। মানে আমার তো সুযোগ হয়েছে বাংলাদেশটাকে এক্সপ্লোর করার। শ্রীমঙ্গল, সিলেট, তারপরে হচ্ছে পুরান ঢাকা না সরি সোনারগাঁও, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। গিয়ে লেমন গার্ডেন গিয়ে আমরা শ্যুট করে এসেছি। সেই সূত্রেই কি বাংলাদেশকে প্রথম দেখা? আমার একদম তাই, অভিনয়ের জন্যই আমার প্রথম বাংলাদেশ দেখা। কারণ অনেস্টলি বলবো, ইচ্ছে থাকলেও হয় না, বা মানে পরিবারের বিভিন্ন সমস্যা থাকার জন্য মানুষ আশা হয়ে ওঠে না। তো আমারও একই, পড়াশোনা কমপ্লিট করে সেইভাবে আর আশা হয়নি, জব করছিলাম এটা ওটা নিয়ে। বাট এটা এমন একটা অপরচুনিটি পেয়ে গেলাম যে মা বাবা কেউ নাই করলো না। মা বাবা নিশ্চয়ই এখনো অনেক বেশি খুশি? মা বাবা ভীষণ খুশি, এবং সব থেকে যিনি খুশি ছিলেন আমার এই কাজটি নিয়ে, তিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই। যেদিন আমি এসেছি সেই দিনই উনি মানে ওনার ডেথ হয়ে গিয়েছে। তো তাকেও আমি আমাদের যে রিলিজ করলো খুব মিস করেছি, কারণ আমার মামা বাড়ির সবাই বাংলাদেশের। তো তারা খুব আনন্দে ছিলেন যে তারা আসতে পারছেন না, বাট আমি এসেছি, তাও একটা ছবি করতে। তো এই সব মিলে না অনুভূতিটা একদম অন্য রকমের। আমার এখনো পর্যন্ত স্টিল কাজ করছে অনুভূতিটা। প্রথম বাংলাদেশে এসছেন, চলচ্চিত্রের কাজ করেছেন, মানুষগুলোকে কেমন লাগলো? এটার ব্যাপারে না যত বেশি বলবো আমার কম বলা হয়ে যাবে। অনেস্টলি বলছি, এখানে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষ। এত বেশি অতিথি পরায়ণ তাদের, আমি বাড়িয়ে বাড়িয়ে বলবোই না, মানে আমি যা পেয়েছি সেটাই বলছি। এত ফ্যামিলিয়ার ছিলাম, আমি একটু আগেই বললাম যে আমার মামা মারা গিয়েছিলেন, কিন্তু এখানে আসার পরে মানুষরা এত ফ্যামিলিয়ার করে নিয়েছিল। আমি আসার আগেও কেঁদেছি বাড়ি থেকে, এখান থেকে যাওয়ার সময় কেঁদে গিয়েছি। তো মানুষগুলোর মধ্যে না অদ্ভুত একটা টান আছে। তারা মানে মানুষকে অনেক বেশি সম্মান দেন, রেসপেক্ট, আতিথেয়তা সব দিক থেকেই খুব ভালো। আমাদেরও ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে। এই তুখোর চলচ্চিত্র ছাড়াও আপনি আরো দুটো চলচ্চিত্রে কাজ করেছেন, শেষ হয়ে গেছে। উড়িষ্যার যেটা আমি করেছি ওটা আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের কাজটা করার আগে করেছিলাম, কিন্তু সেটা মুক্তি পাচ্ছে সামনে, মানে আগে বাংলাদেশেই রিলিজ পেলো। আর এখন যেটা আমি কলকাতায় করছি সেটা কমপ্লিট হয়ে গেছে 90%, আর 10% মতন বাকি আছে। তো ওটা হয়ে গেলে ওটাও কমপ্লিট হয়ে যাবে। আপনার বিপরীতে কে কাজ? আমার বিপরীতে বাংলায় কাজ করছে যে সমদর্শী দত্ত, আর উড়িষ্যার যিনি আছেন তার নাম রকপাত্র। সেখানে ক্যারেক্টারগুলো কি চ্যালেঞ্জিং? মারাত্মক। উড়িষ্যায় যেটা করেছি বিশেষভাবে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করেছিলাম, ওটা তো আরও প্রথম ছিল, প্রথম ছবি। ওখানের একটি মেয়ে যে আপনার একজন
মানে আমাদের হিন্দু ধর্মে যেটা হয় সন্ন্যাসী বলে একটা আছে, একটা পার্ট রয়েছে, তাদের ভণ্ডামি নিয়ে তাকে শো করা একটা মেয়ের জার্নি। তো সেটা কিন্তু মারাত্মক টাফ ছিল। সেইটা আমার প্রথম করা ছবি। সেকেন্ডটা এটা করলাম। থার্ডটা যেটা, সেটাও একটা নারীকেন্দ্রিক চরিত্রের ওপরেই মুভিটি হয়েছে। বোঝা যাচ্ছে যে বেশ স্টোরি নির্ভর কাজ করা হচ্ছে, বেশ ভালো লাগে। এবং এই যে চলচ্চিত্রটাতে কাজ করেছেন তুখোরে, সেখানে ব্যাকে কারা কাজ করেছেন ক্যামেরায়? আমাদের তুখোরে যিনি ছিলেন আরিফ ভাই ছিলেন প্রথম ক্যামেরার দিকে কাজ করাতে, তারপরে জাহিদ নান্নু ভাই ছিলেন, আর এছাড়া আমাদের ডিরেক্টর ছিলেন তো লাবু ভাই, তার সাথে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন সোহেল ভাই। বাট আমি একজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, তিনি হচ্ছেন বন্নি বিকাশ ব্যানার্জি, যিনি আমাকে কাস্টিং করেছিলেন। মানে আমাকে বাংলাদেশে কিন্তু তখন কেউই সেরকম চিনতেন না কাউকেই। হ্যাঁ, আসলে এই স্টোরিটাই সব থেকে বেশি বিহাইন্ড দ্য যে সিন হয়েছে সেটা বেশি মজাদার। কারণ হচ্ছে আমি কলকাতায় থাকি, এখানে যখন অলমোস্ট 40% শ্যুট হয়ে গিয়েছে তখনও মারিয়া কিন্তু কাস্ট হয়নি, মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমার একটা অ্যাড দেখে আমাদের ওখানের একজন কাস্টিং ডিরেক্টরের মনে হয়েছিল লাবু ভাই যে চরিত্রটার ডেসক্রিপশন দিয়েছে তার সাথে আমার ফেসটা মেলে। আমাকে তখন বলেন যে তুমি কি বাংলাদেশে কাজ করবে, তুমি কি ইচ্ছুক? অনেস্টলি প্রথমে ভেবেছিলাম হয়তো উনি আমাকে ভুল কিছু বলছেন, আমাকে কেনই বা নেবে, আমি তো একেবারেই নতুন। তারপরে যখন ওনার সাথে আমার প্রথম পরিচয় হলো দেখলাম না যথেষ্ট মানে কাজের গুরুত্ব রয়েছে, কথায় ভার আছে। বললাম হ্যাঁ অবশ্যই করবো, এই অপরচুনিটি কে মিস করে? প্রথম কাজ বাংলাদেশে, আমি দেশের বাইরে গিয়ে প্রথম কাজ করছি, তাও বাংলা ভাষায় বাংলাদেশে করছি। বললাম হ্যাঁ নিশ্চয়ই করব। দেন লাবু ভাই গেলেন, লাবু ভাই স্ক্রিপ্টটা পড়লেন, দর্শক হিসেবেই আমার গল্পটা চমৎকার লাগলো। দেন ক্যারেক্টার, অসম্ভব ভালো ক্যারেক্টার, চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। আর অনেস্টলি বলবো এই এত বড় একটা প্রজেক্টে সাইনিং হয়েছিল আমার কলকাতা মেট্রো স্টেশন, উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। মানে এটা তো আমার সারা জীবন মনে থাকবে যে আমি এত বড় একটা কাজের সই মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে করেছিলাম। বাট তারপরের অভিজ্ঞতাগুলো খুব ভালো। আসলে আমাদেরও শুনে ভালো লাগছে যে আপনি অনেক বেশি উচ্ছ্বসিত এবং আনন্দিত বাংলাদেশে প্রথম কাজ করতে পেরে, আপনার প্রথম কাজটা। এই যে চলচ্চিত্রে আসা হলো, তার আগে কোথায় কাজ করা হয়েছে? টেলিভিশনে না মডেলিংয়ে? আমি এর আগে মডেলিংয়েই কাজ করেছি বেশি। অ্যাকচুয়ালি আমি 2014 থেকে আমার বিনোদন জগতের ক্যারিয়ারটা স্টার্ট করেছি। এর আগে আমি পড়াশুনো কমপ্লিট করে জব করছিলাম, ওখান থেকে একটা বিউটি প্যাজেন্টের হাত ধরে আমার প্রথম অ্যাড, তারপর অ্যাড শ্যুট, টিভি সিরিজ এগুলো করা। দেন আমার ওই অ্যাড শ্যুটের মাধ্যমে উড়িষ্যা জানলো, উড়িষ্যা থেকে প্রথম মুভি, দেন এখানে একেবারেই ট্র্যাক চেঞ্জ করে ফেলা হয়েছে। একদমই তাই, মানে কোনোভাবেই আমি আগে কখনো ভাবিনি যে আমি নায়িকা হব, বা সেই সুযোগটাও আমার ছিল না। জব মানে একাডেমিকেই আমি ছিলাম। দেন হ্যাঁ, এটা যেটা ছিল মনের মধ্যে একটা সুপ্ত বাসনা, সেটা হচ্ছে আমি ক্রিয়েটিভের যে কোনো জিনিস পছন্দ করি। 24 ঘন্টা সেটা আমাকে গান, নাচ, আবৃত্তি যেটার মধ্যেই রাখুক আমি ভালো থাকি। যখন আমি জব করতে গেলাম তখন আমার কোথাও গিয়ে মনে হলো যে না, আমি 8-9 ঘন্টারই একই ধরনের কাজটা বোধহয় এনজয় করছি না। একটা জব স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। তো ছোট থেকে যেহেতু আয়নার সামনে একে অনুকরণ করা, ওকে অনুকরণ করা অভ্যেসটা ছিল, আইলাম যখন বিউটি প্যাজেন্টটা জিতে গিয়েছি তাহলে কেন একবার ট্রাই করব না, ভালোভাবেই করি। দেন জব ছেড়ে দিয়ে ওয়ার্কশপ করা, এগুলো করে আমি নিজেকে চর্চার মধ্যে এখন রেখেছি। ট্রাই নিতে গিয়ে এখন একেবারেই প্রফেশনালিজম। একদম এটাই, মানে এটাতে না একটা অদ্ভুত ওই জব স্যাটিসফ্যাকশন, ভালোবাসাটা আছে, প্যাশনটা রয়েছে। তখন এর সাথে আমি এখন নিজের নলেজটা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় চর্চাগুলো করা, অভিনয়ের জন্য বড়দের কাছ থেকে শোনা, সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসদের থেকে শোনা যে তারা কিভাবে এগিয়েছিলেন, কি কি আমার জানা উচিত, আমার ল্যাগগুলো কোথায়, এগুলো নিয়ে এখন এগোনোর চেষ্টা করছি। অনেক কথা জানা হলো এবং আরও অনেক কিছু জানার বাকি ছিল, কিন্তু একেবারেই শেষ পর্যায়ে জানতে চাইছি যে এই মুহূর্তে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত, তারপরেও কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই আছে। আমি এর আগেও যেটা বললাম, গল্পভিত্তিক চরিত্রগুলোর উপরেই আমি যেতে চাইছি। এর ইতিমধ্যে আমি বেশ কিছু অফারের পেয়েছি, এখান থেকেও পেয়েছি, কলকাতা থেকেও পেয়েছি, কিন্তু সবগুলো নিয়ে এখন আমার বসা হয়নি। এই কারণে আমি তুখোরকে নিয়ে খুব তুখোর গতিতে ব্যস্ত ছিলাম। তো এখন গিয়ে এবার স্ক্রিপ্টগুলো পড়বো, চেষ্টা করব, আমার তো ইচ্ছে শিল্পী হওয়ারই, এমন কিছু কাজ করে যেতে যাতে দর্শক যাদের জন্য আমি কাজ করছি
তারা যেন আমাকে শিল্পী নামেই ডাকেন। খুব ভালো লাগলো যে অনেকেই তারকা হতে চান, কিন্তু সবাই আসলে শিল্পী এবং তারকার ভেতরে পার্থক্যটা বুঝতে পারেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকেও যারা আজকে আমাকে এখানে এনেছেন। আমি এতগুলো কথা শেয়ার আপনাকে করতে পারলাম, দর্শকদের করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvabd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvabd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।